হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা স্টার্ট করব ডেসক্রিপটিভ ইংলিশ এবিসি তে অ্যাজ ইউজুয়াল। সো ডেসক্রিপটিভ ইংলিশ সেশন শুরু হলো। তিনটে করে ক্লাসেস অন অবজেক্টিভ এন্ড একটা করে ক্লাসেস অন ডেসক্রিপটিভ। এই উইকে হবে, এই মেথডেই ক্লাসেস হবে। যাই হোক, আজকে আমরা স্টার্ট করব ডেসক্রিপটিভ ইংলিশ। এবং প্রথম ক্লাস যেটা আমরা আজকে নেব, দ্য টপিক ইজ প্যারাগ্রাফ রাইটিং। খুব বেশি টপিক ডেসক্রিপটিভে নেই, অল্প টপিকস আছে, কিন্তু এই অল্প করা টপিক যদি আমরা একটু সিরিয়াসলি করি, আমরা কিন্তু টপিকসগুলো ভালো মতো লিখতে পারবো। আবারও বলছি, আমার ক্লাসে একটা রুল আছে, ইংলিশ যখন আমি নিই, ওই প্র্যাকটিস ওই সবে আমার অতটা বিশ্বাস নেই। আমি সহজ একটা কথা বলি, ওয়ান ক্লাস, ওয়ান টিউশন, ওয়ান নেশন, ওয়ান কম্পিটিশন অ্যান্ড ওয়ান প্রিপারেশন। একটা ক্লাসে শিখে বাড়ি পাঠাবো, ব্যাস। ইয়ে মেরা উসুল হ্যাঁ। আমি যখনই আগে ইংলিশ ক্লাস নিয়েছি, এর পরেও নেব, যদি অবশ্যই যদি টাইম পাই। ওই সব আজকে শিখবো, 2 বছর প্র্যাকটিস করবো, হটাও, ও নেই চাইয়ে। কারণ এখন এমন একটা সিচুয়েশন, আমাদের হাতে সময় এত কম, সামনে প্রচুর পরীক্ষা আছে, উতনা ওয়াক্ত নেই মিলেগা हमको। লোকে বলতো ডেসক্রিপটিভ করা যায় না, আইল শো ইউ ডেসক্রিপটিভ করা পসিবল। আচ্ছা, ফার্স্টেই যেটা আমি বলে দিই, তো আজকে আমরা স্টার্ট করবো প্যারাগ্রাফ রাইটিং। প্রথমে তোমাদের একটা জিনিস আগে দেখিয়ে দেওয়ার, বিফোর ইভেন আই স্টার্ট। দেখো, এবিসি একটা নতুন সিরিজ অফ এসএমস লঞ্চ করেছে। এবিসি অ্যাপ্লিকেশনের ভেতরে আছে, যারা এবিসি স্টুডেন্টস তারা এবিসি অ্যাপসে পেয়ে যাবে। এখন আমরা এটা বাইরে এখন ওপেন করিনি, বাট খুব শিগগিরই বাইরেও আমরা ওপেন করব। দেখে নাও, দ্য ওয়ার্ড প্যারাগ্রাফ কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড প্যারাগ্রাফোস। প্যারাগ্রাফ শব্দটি গ্রিক শব্দ প্যারাগ্রাফোস থেকে এসেছে। আমরা এক্স্যাক্টলি এটার বাংলাটা এখানে করে দিচ্ছি। প্লাস তুমি যদি আমাদের অবজেক্টিভ গ্রামার সেকশনটা দেখো, তুমি দেখবে বর্ণ পরিচয় আর ইংলিশ গ্রামারের একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ইটস আ ভেরি ইউনিক ইনিশিয়েটিভ। আজ পর্যন্ত কেউ কখনো ইংলিশে এইরকম কোনো কন্টেন্ট বার করেনি, কোনো বই নেই। ফার্স্ট টাইম উই আর ডুইং ইট। খুব শিগগিরই এটা লঞ্চ হতে চলেছে। আর অ্যাপসের ভেতর কিন্তু ক্লাসেসগুলো, এই এসএমসগুলো দেওয়া আছে। তোমরা যদি খুব ভালো করে দেখো, এরকম আমরা এইভাবে করেছি। টাইপস অফ প্যারাগ্রাফ একদম পুরো ডিটেলসে বাংলাটা অবধি দেওয়া আছে, খুব ভালো করে। সো কাইন্ডলি এটা একটু বাড়িতে নিজের সময় নষ্ট করে একটু দেখে নেবে, ঠিক আছে? বাকি অ্যাপসের ভেতরে আছে অবজেক্টিভ ক্যাটাগরি অ্যান্ড ডেসক্রিপটিভ ক্যাটাগরি, দুটো ক্যাটাগরির এসএম অ্যাপসের ভেতরে দেওয়া আছে। অবজেক্টিভে ক্লিক করলে তোমরা অবজেক্টিভের জিনিসগুলো দিতে, টেন্স, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন এগুলো আছে। আর সাবজেক্টিভে ক্লিক করলে সাবজেক্টিভের এসএমসগুলো এখানে দেওয়া আছে। সো কাইন্ডলি রিড, এটা এখান থেকে পড়ে নাও। তোমরা অবশ্যই হার্ড কপি পাবে, খুব শিগগিরই হার্ড কপি পেয়ে যাবে। ওয়ান্স উই কমপ্লিট দ্য হোল স্টাফ, এটা বুক লঞ্চও হবে। सो যারা অনলাইনে আজকে ওয়াচ করছো, प्लीज वेट फॉर द न्यू लॉन्च, वो भी आपके सामने मिल जाएगा एंड मटेरियल्स तो आपके पास अवेलेबल है। तो प्लीज एक बार पढ़िए। প্রথমবার আমরা অ্যাটেম্প নিচ্ছি, মায়ের ভাষায় বিদেশি ভাষা শিখবো। सो वी ऑल नीड योर सपोर्ट, ठीक है? चलिए शुरू करते हैं आज का क्लास, पैराग्राफ राइटिंग। नाउ আর ম্যাথটা এইভাবে তৈরি করা, যেভাবে এবিসি ক্লাসেস হয় জিএসএ, কি আমরা ক্লাসে যেটা পড়াই সেই জিনিসটাই যেমন এসএম এর ভেতরে থাকে, অনেক ডিটেলসে থাকে 2.0 স্টাডি মেটেরিয়াল সিরিজে, ঠিক সেরকম ভাবে যেভাবে আমরা এখানে ক্লাসটা কন্ডাক্ট করব, সেম ওয়েতে ম্যাথসেও কিন্তু প্রসিড করবে, আরো ডিটেলসে। ঠিক তো, এটা করার পর অবশ্যই বাড়ি গিয়ে অ্যাপস খুলে একবার ম্যাথটা দেখে নেবে, ঠিক আছে? अब लिखना स्टार्ट करना है आपको, ঠিক আছে? আচ্ছা, व्हाट इज पैराग्राफ राइटिंग বা অনুচ্ছেদ রচনা কাকে বলে? শুরু করতে লিখিয়ে আমি গিয়ে প্যারাগ্রাফ কি সেটা বলবো। প্যারাগ্রাফ রাইটিং একদম বেস ডেসক্রিপটিভ ইংলিশ স্টার্ট করার, কারণ একটা ছোট্ট প্যারাগ্রাফ, এরকম মাল্টিপল প্যারাগ্রাফ মিলিয়ে আমাদের রচনা লিখতে হবে।
আমাদের যা কিছু লিখতে হবে এখান থেকে স্টার্ট হবে, প্যারাগ্রাফ থেকে। তো প্যারাগ্রাফ একদম ভিত, আমরা প্যারাগ্রাফ, ডায়ালগ, রিপোর্ট সব আস্তে আস্তে সব কমপ্লিট করবো ইন দ্য ডিউ টাইম, কিন্তু এটা একদম স্ক্র্যাচ, এটা এখান থেকে স্টার্ট করো। যারা আগে প্যারাগ্রাফটি জানে বা আমার কাছে কোনো অবস্থাতে ক্লাস করেছে, তাদের একটা রিকোয়েস্ট হচ্ছে তারা একটা কাজ করতে পারো, তাদের আমি একটা টপিক দিচ্ছি, অপারেশন সিন্দুরের উপরে প্যারাগ্রাফ লিখে নাও বসে, যদি হয়ে থাকে ক্লাসেস, আর নাহলে প্লিজ রাইট ইট। আচ্ছা, হোয়াট ইজ প্যারাগ্রাফ? অনুচ্ছেদ রচনা কাকে বলে? ইট কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, দেখো প্যারাগ্রাফ কথাটা জন্মাচ্ছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড কি? প্যারাগ্রাফোস। এই যে শব্দটা প্যারাগ্রাফোস, এই গ্রিক শব্দ থেকে প্যারাগ্রাফ কথাটা জন্মেছে, ঠিক আছে? इसका एवोल्यूशन कहां से हुआ? फ्रॉम द ग्रीक वर्ड पैराग्राफोस। এবার দেখো এই শব্দটাকে যদি আমরা দুভাগে ভাঙি, প্যারা আর গ্রাফ, প্যারা মানে হচ্ছে বিসাইড, আর গ্রাফ মানে হচ্ছে রাইটিং, অর্থাৎ পাশে লেখা। আমরা বলি না সিট বিসাইড মানে পাশে বসো, ঠিক মানে হচ্ছে পাশে লেখা, এটা হচ্ছে এক্স্যাক্ট মানে প্যারাগ্রাফের, ঠিক আছে? পাশে লেখা। যেমন আমরা উপনিষদের মানে দেখেছিলাম বেদিকে, যে উপনিষদ মানে কি? উপনিষদ মানে সিট নিয়ার মি, পাশে এসে বসো, ঠিক সেরকম ভাবেই পাশে লেখো। তো কি পাশে লিখবো আমরা? প্রথম কথা দেখ, একটা খুব সহজ জিনিস, আমরা যখন কোনো কিছু লিখি পৃথিবীতে, আমরা যাই লিখি পৃথিবীতে, একটা না একটা আইডিয়া নিয়ে তো লিখি। হর বৃষ্টি নিয়ে লিখছিস, আকাশ নিয়ে লিখছিস, মোবাইল फोन নিয়ে লিখছিস, लैपटॉप নিয়ে লিখছিস, তুই যা इच्छा लिख। बट अगर आप दुनिया पे कोई भी चीज लिख रहे हो, उसके पीछे कोई ना कोई आइडिया जरूर है, बिना आइडिया के आप लिख ही नहीं पाओगे। তো ওই জন্য আমরা কি বলছি, দেখ আমরা কি করি, আমরা না আমাদের এই যে আমরা মুখে কথা বলছি, আমরা কিছু একটা ভাবি, ধর আমরা আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমরা ধরে একটা ল্যাপটপের উপরে একটা কিছু একটা লেখা লিখবো। তো ফার্স্ট আমরা চিন্তা করবো ল্যাপটপটা কি। তো প্রথমে কি জন্মায়? প্রথমে জন্মায় হচ্ছে থট, এটা একদম শুরু, থট। মাথার ভেতরে প্রথমে আসবে হচ্ছে থট, থটের পরে সেই থটটাকে আমরা আইদার স্পোক, মুখে বলতে পারি, না হলে থটটাকে আমরা লিখতে পারি, রাইট? যখন আমরা মুখে বলি এটা হয় ল্যাঙ্গুয়েজ, যখন আমরা এই জিনিসটাকে লিখি আমরা এইটাকে বলবো স্ক্রিপ্ট। যখন আমরা লিখবো তখন আমি কি বলবো? স্ক্রিপ্ট। আর যখন মুখে বলবো তখন আমি কি বলবো? ল্যাঙ্গুয়েজ। এবার তাহলে প্যারাগ্রাফ কি? এবার ধরে নেন ল্যাপটপ যখন আমি বোঝাবো কাউকে কি আর ল্যাপটপ ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, ফার্স্টেই বললাম এটা একটা ইলেকট্রনিক জিনিস, বা একটা এসি ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইজ ইউজড টু কন্ডিশন রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি যার নাম হচ্ছে এয়ার কন্ডিশনার। এবার দেখ, এবার এই সেন্টেন্সটা আমরা কেন বলছি এখানে, আস্তে সাইলেন্স, আ গ্রুপ অফ সেন্টেন্স। আমরা যখনই প্যারাগ্রাফ লিখি তখনই কিন্তু বারবার করে একটা কথা বলছি কি আমাদের একগুচ্ছ বাক্য সমষ্টি আমাদের একসাথে কিন্তু ইউজ করতে হবে। বাক্য সমষ্টি দেখ আমি এখানে লিখেছি অলরেডি যে এখানে যে প্যারাগ্রাফ হলো এমন একটি বাক্য সমষ্টি যা একত্রিত হয়ে সম্পূর্ণ মানে তৈরি করে। অর্থাৎ যদি আমি এটা দেখ খুব ভালো করে খেয়াল করে দেখ, যদি আমি একসাথে না লিখি তাহলে কি হয়? যদি আমি একসাথে না লিখি, ধর আমি এরকম লিখলাম এসি, এখানে লিখছি ইলেকট্রনিক ডিভাইস, এখানে লিখছি কন্ডিশন, এখানে লিখছি রুম টেম্পারেচার, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে এসি রুম টেম্পারেচার ইলেকট্রনিক ডিভাইস কন্ডিশন। মানে দাঁড়ালো? মানে দাঁড়াবে? দাঁড়াবে না।
তাহলে প্রথম কথা, যদি আমাকে কোনো জিনিসকে মিনিংফুল করতে হয়, আমাকে কিন্তু এটার পাশাপাশি লিখতে হবে। ওই জন্য রাইট বিসাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা এটা কোনো সিঙ্গুলার টপিক বা কোনো পার্টিকুলার আইডিয়ার উপর লিখি। আমরা কোনো আইডিয়ার উপর লিখি। আমরা আরে ভাই এসি, আর ভাববো তো মাথার ভেতরে কি এসি জিনিসটা কি, আমরা তার উপর প্যারাগ্রাফ লিখছি এবং একসাথে সমস্ত সেন্টেন্সকে পাশে 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 রেখে আমরা কিন্তু লিখবো এবং এটাকে আমরা বলবো প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ কি এইটুকু ক্লিয়ার হলো? তাহলে কি তিনটে জিনিস পেলাম? প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ হচ্ছে একটা পিস অফ রাইটিং। প্রথম কথা একটা রাইটিং পিস। তাহলে মেন ফিচার্স অফ প্যারাগ্রাফ আমরা কি পেলাম? মেন ফিচার্স আমরা কি পেলাম প্যারাগ্রাফের ভেতরে? আমরা মেন ফিচার্স যেটা পেলাম সেটা হচ্ছে মেন ফিচার্স। আমি লেখার টাইম দেবো, অসুবিধা নেই। মেন ফিচার্স আমরা কি কি পেলাম প্যারাগ্রাফের ভেতরে? 1 নম্বর পয়েন্ট কি পেলাম? ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে ইটস আ পিস অফ রাইটিং। সেকেন্ড আমরা কি পেলাম? সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, বিসাইড রাইটিং, পাশাপাশি লিখতে হবে। থার্ড কি পেলাম? থার্ড, ইট রিপ্রেজেন্টস আ পার্টিকুলার আইডিয়া বা টপিক। ভাই তুই একটা জিনিসের উপর তো প্যারাগ্রাফ লিখবি। রাইট এ প্যারাগ্রাফ অন এসি, রাইট এ প্যারাগ্রাফ অন মোবাইল ফোন, তো কিছুর উপর তো লিখতে হবে প্যারাগ্রাফটা। রিপ্রেজেন্টস আ পার্টিকুলার আইডিয়া। তো এই তিনটে পয়েন্ট কিন্তু খুব এসেনশিয়াল। একটা, এটা পিস অফ রাইটিং হবে, সেন্টেন্স গুলো পাশাপাশি বসবে এবং একটা পার্টিকুলার ধারণাকে কিন্তু এ প্রকাশ করবে। তো দিস থ্রি আর দ্য মেন ফিচার্স অফ প্যারাগ্রাফ। এবার আমি আগের ডায়াগ্রামটা দিচ্ছি, যাদের লেখা হয়নি তারা একটু কাইন্ডলি लिखे नाओ। मैं वक्त दे रहा हूं, आराम से लिख लीजिए इसको। चलिए आगे देखते हैं क्या है। नाउ देखो, देखो पैराग्राफ कैसे लिखते हैं। देखो ये प्रोसेस देखो, पहले सोचिए, सिस्टम देखिए। फर्स्ट थिंग, जब ये बंदा बैठ के पैराग्राफ लिख रहा है, प्लीज कंसंट्रेट, आई डोंट वांट एनी डिस्टर्बेंस। ओके, फर्स्ट थिंग थॉट्स, पहले सोचना पड़ेगा। अब क्या सोचोगे आप? একটা সিঙ্গেল টপিকের উপরে তোদের এটা চিন্তা করতে হবে। তারপর কি, এটা সব থেকে ক্রুশিয়াল পার্ট, এটা আমি খুব ভালো করে বোঝাবো পরের দিকে ক্লাসের পার্টে গিয়ে, যে কিভাবে স্টেটমেন্টকে অর্গানাইজ করতে হয়, এটা আমি শেখাবো, ডোন্ট ওয়ারি। তারপরে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হয় এবং তারপরে আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারি। তো প্রথমে আগে এটা ইমাজিন করতে হবে, থটস মাথায় আসতে হবে জিনিসটা যেটা নিয়ে আমি লিখবো। তারপরে কি করতে হবে, আমাদের স্টেটমেন্ট গুলোকে সাজাতে হবে। আমরা কি কি স্টেটমেন্ট সাজাবো, এটা সব থেকে ক্রুশিয়াল পার্ট, এটা আমি হাতে ধরে শেখাবো আজকে ক্লাসে, হাউ টু অর্গানাইজ স্টেটমেন্টস। এরপরে যাতে আর তোদের কোনো প্রবলেম না হয়, তারপর ওটাকে লিখে তারপর আমরা প্যারাগ্রাফ লিখবো। এটা লেখার দরকার নেই, এটা জাস্ট আ ইমেজারি ডেসক্রিপশন হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। নেক্সট, এবার আসছি খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যতক্ষণ এই সেকশনটা ক্লিয়ার না হবে কিন্তু প্যারাগ্রাফের ধরন নির্ধারণ করতে পারবে। অর্থাৎ প্রথম কথা দেখ, টোটাল অনেক ধরনের হয়, তবে মূলত আমরা 4 ধরনের অনুচ্ছেদ দেখতে পাই। देयर आर 4 टाइप्स ऑफ पैराग्राफ्स। एक डेस्क्रिप्टिव বা বর্ণনামূলক অনুচ্ছেদ, दूसरा नैरेटिव বা আখ্যানমূলক অনুচ্ছেদ, तीसरा एक्सपोजिटरी বা প্রভাবশালী অনুচ্ছেদ, চৌথা পারসুয়েসিভ বা ব্যাখ্যামূলক অনুচ্ছেদ। টোটাল 4 ধরনের অনুচ্ছেদ কিন্তু আসে। তার ভিতর এক্সামের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে এই একটা, এই দুটো আর এই তিনটে। এই তিনটে ধরনের অনুচ্ছেদ আমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে। ন্যারেটিভটা কিন্তু স্কুল লেভেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, ন্যারেটিভটা। তবে একটা জিনিস আমি বলি, ন্যারেটিভ যাদের লেখা যদি প্র্যাকটিস করিস, ন্যারেটিভ সৃষ্টি করার ক্ষমতা বা ক্রিয়েটিভিটি পাওয়ার খুব ভালো বিল্ড হয় এটা। কিন্তু এটা স্কুল লেভেলে আসতে এখন আসবে না। এখন তোদের যেটা মেন আসবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক অনুচ্ছেদ, এক্সপোজিটরি বা প্রভাবশালী অনুচ্ছেদ, আর পারসুয়েসিভ বা ব্যাখ্যামূলক অনুচ্ছেদ। আমি প্রত্যেকটা অনুচ্ছেদের বা প্যারাগ্রাফের সেপারেট ডেসক্রিপশন বুঝিয়ে দেবো। এই তিনটেই আসবে, এই তিনটেই ইম্পর্টেন্ট কিন্তু।
কোর ভাবে আমরা এই তিনটেই প্র্যাকটিস করব। তার ভেতর সব থেকে বেশি যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি আসে, 1 নম্বরে রাখবো আমরা ডেসক্রিপটিভকে। এটাই আসবে, এটা কোর ভাবে ফরম্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ ফরম্যাট। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা একটা করে অনুচ্ছেদের ধরন আগে শিখবো, যে কোন অনুচ্ছেদ কিরকম হয়, কোন প্যারাগ্রাফ কিরকম হয়, এবং প্যারাগ্রাফ পড়ে যাতে আমরা নির্ধারণ করতে পারি কি কোনটা কিরকম হয়, এবং সেই অনুপাতে আমরা উত্তর লিখতে পারি। সামনে দেখ মিসেলেনিয়াস পরীক্ষা চলছে, এই সেকশনে লিখতে তো হবেই ডেসক্রিপটিভ। তুই মিসেলিনিয়াস বলে না, তুই বিসিএস দে, তুই ইউপিএসসি দে, তুই আইবির পরীক্ষা দে, তোকে ম্যাক্সিমাম কিছু পরীক্ষা বাদ দিয়ে, মানে কিছু পরীক্ষা বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু তোকে ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে হবে, কিছু পরীক্ষা বাদ দিয়ে সবেতেই প্রায় লিখতে হয়। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই সেকশনটা বড় অবহেলিত সেকশন, কোচিং ইনস্টিটিউটরা অবহেলা করে, কেউ করাতে চায় না বা করায় না, স্টুডেন্টরাও করতে চায় না বা করায় না বা করে না, এবং হয় না ক্লাসেস ম্যাক্সিমাম জায়গাতে ডেসক্রিপটিভ ইংলিশে, শুধু অবজেক্টিভ করে ছেড়ে দেয়। কিন্তু এটা একটা বড় কারণ মিন্স ক্লিয়ার না করা। প্রিলিমস পাস করতে হবে না ভাই, মিন্স তো বেরোতে হবে। দেখ আগালাম, আচ্ছা দেখ, হোয়াট আর ন্যারেটিভ প্যারাগ্রাফস। আমি ন্যারেটিভ দিয়ে স্টার্ট করছি, বা আখ্যানমূলক ধর্ম। ছোটবেলায় ঠাকুমার, যখন ছোটবেলায় আমরা মনে আছে কি আমাদের ঠাকুমা গল্প শোনাতো, জানিস তো বাবা, একদিন এক রাজা ছিল, দিয়ে নিজে ঘটনাটা বিবরণ করতো। সেই রাজা জঙ্গলে থাকতো, সেই জঙ্গলে আর একটা কিছু একটা ছিল ভাবি ভাবি, তো এরকম আমাদের গল্প বলতো। তো তুই যখন এরকম যখন কোনো ঘটনায়, দেখ তুই যখন কোনো গল্পকে বলছিস বা তুই কোনো ঘটনাকে বিবরণ দিচ্ছিস, যে কোনো ঘটনা, আমি দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে গেছিলাম, ভাই কি ভিড়, দাঁড়াতে পারছি না, আমার কাঁধের উপর দেখলাম দুটো লোক উঠে গেল হঠাৎ করে। এই যে তুই যেগুলো বলছিস, এই যে ইউ आर डिस्क्राइबिंग एन इवेंट। देखो तुम हर बात में, हर सेकंड में आप पैराग्राफ यूज करते हो। তুই একটা কথা কারোর সাথে যখনই বলছিস, ইউ আর ইউজিং আ প্যারাগ্রাফ। তুই যখনই বলছিস, whenever you are saying, তুই ইউ আর শেয়ারিং ইয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তুই তো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখলি, অভিজ্ঞতা জানাচ্ছিস। আজকে বৃষ্টির দিনে সকালে যদি মাছ বাজারে গেছিস, ধর উফ কি নোংরা, তাই বলবি তুই, ভাই কি কাদা, গোটা গায়ে ইলিশ কিনতে গিয়ে একবার আমি সেই মাছ ফাছ নাচ থেকে আছাড় খেলাম। তুই তোর অভিজ্ঞতা বিবরণ দিচ্ছিস। ফোকাস অন অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টার উইথ গ্রেট ডিটেলস। যখনই এরকম ধরনের প্যারাগ্রাফ লেখা হবে, তখন যে অ্যাকশন, যে ঘটনাগুলো ঘটছে, যে একটা কোনো ঘটনা, তুই কোনো গল্প বলছিস, ভূতের গল্প, রাত্রিবেলা জানলা খুলে গেল, হঠাৎ করে পিশাচ বেরিয়ে চলে আসলো, মানে প্রত্যেকটা জিনিসকে তুই ডিটেলসে এক্সপ্লেন করবি। এভরি ক্যারেক্টার, এভরি অ্যাকশন উইল বি এক্সপ্লেন ইন ডিটেলস, অ্যান্ড এটা জেনারেলি এন্টারটেনমেন্টের জন্য হয়, মানে ইয়ে মজে কে লিয়ে লোক করতে হ্যাঁ। যেমন ধর এখানে একটা গল্প, এই লোকটা অনেক অল্প বয়সে এবিসিতে হয়তো পড়াশোনা করেছিল, দিয়ে কোয়ালিফাই করে রিটায়ার করে এখন বয়স্ক লোক হয়েছে। সো গল্প করছে নাতি নাতিদের যাইরে কি, আই রিমেম্বার মাই ফার্স্ট ডে when I entered the ABC campus. My heart was beating very fast as it was my first day of preparation. I was told by ABC office to sit in a classroom. After some time, sir entered to take a class on history. That 2 hours changed my life forever. I shall never forget that moment ever. সিম্পল একটা প্যারাগ্রাফ এখানে বলতে চাইছে, কেউ একজন কখনো ফার্স্ট টাইম এবিসিতে ক্লাস করেছিল, অফিস তাকে বলা হয়েছে, অফিস থেকে সে যখন যায় তাই ক্লাসরুমে বসতে বলা হয়েছে, এবং তারপর একদিন একজন স্যার এসে ইতিহাসের উপর একটা ক্লাস নেন, এবং সেইখান থেকে সেই ক্লাসটা করার পর থেকে তার লাইফে একটা বড় পরিবর্তন আসে। তো এবার যা এই প্যারাগ্রাফটা তুই কি কি জিনিস দেখতে পাচ্ছিস, অথার শেয়ার ভিভিড ডিটেলস গুলো একদম ধরে ধরে শেয়ার করা হচ্ছে, ছোট্ট ছোট্ট ডিটেলস গুলো শেয়ার করা হচ্ছে, যে কোথায় গেছিল, ও গেছিল, ওর হৃদয়ের কি অবস্থা ছিল, ওর প্রথম দিনের প্রিপারেশন ছিল। তো এখানে কি দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ থেকে, কোন সাবজেক্টে ক্লাস করেছে, কেউ একজন স্যার ক্লাস নিয়েছে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ডিটেলস কিন্তু ও ডিটেলসে এটার ভেতরে বোঝাচ্ছে। এবং আমি ও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো হি ইজ আ ন্যারেটার, এই গল্পটা বলছে, যে গল্প বলে তাকে আমরা কি বলি, ন্যারেটার। তো তুই যখন তোর নিজের কোনো রকম অভিজ্ঞতা কাউকে বলছিস, কোনো রকম অভিজ্ঞতা তুই কাউকে বলছিস, সেটাকে আমি বলবো ন্যারেটিভ প্যারাগ্রাফ।
বুঝতে পারলাম? কোন রকম অভিজ্ঞতা, ভাই হেভি গরম জানিস, এটাই ন্যারেটিভ প্যারাগ্রাফ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে ন্যারেটিভের একটা এক্সাম্পল আর প্যাটার্ন আমি কিন্তু দেখিয়ে দিলাম। এইগুলো হয় ন্যারেটিভের ফিচার, এটা হচ্ছে ন্যারেটিভের একটা এক্সাম্পল। ক্লিয়ার? এটা লেখা হয়েছে? ঠিক, এটা লিখে নাও, এক্সাম্পলটা লিখে নাও, আর এই চারটে ফিচার অন্তত লিখে নাও, তাহলে বুঝতে পারবে বাড়ি গিয়ে कि नैरेटिव पैराग्राफ হয় एक्चुअली की रकम। ओके, चलिए आगे देखते हैं। नेक्स्ट देख डेस्क्रिप्टिव पैराग्राफ, বর্ণনামূলক ধরন। দেখ এটা কি ধরনের প্যারাগ্রাফ, দেখ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। সেখানে কি বলছে আগে মন দিয়ে শোন। প্রথম কথা আমি শুরুতেই বলেছিলাম প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কি পার্টিকুলার কোনো আইডিয়া বা কোনো टॉपिक के ধরে লিখতে হবে, ঠিক। सो पहले अगर बात करें डेस्क्रिप्टिव की तो বর্ণনামূলক ধরন এক নম্বর পয়েন্ট। এখানে কোনো একটা জিনিস কিছু একটা কি আমাকে ভেবে লিখতে হবে। তো এখানে ধরে আমি ম্যাকবুক নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা আছে দেখাচ্ছি। এবার একটা মজার জিনিস দেখাবো, এই ম্যাকবুক নিয়ে তিন চারটে ধরনের ফরম্যাট সেম ভাবে আমরা ম্যাকবুকের উপরেই প্যারাগ্রাফ লিখবো, কিন্তু সমস্ত আলাদা ধরনের লিখবো। কারণ ন্যারেটিভও লিখতে পারতাম ম্যাকবুক নিয়ে। দেখ, প্রোভাইড ডিটেল ডেসক্রিপশন অফ আ পার্সন, প্লেস অর থিং। প্রথম পয়েন্ট কি হবে, একবারে ডিটেলসে ডেসক্রাইব করবে ম্যাকবুক সম্বন্ধে। ম্যাকবুক হোক, এসি হোক, ফ্যান হোক, যাই হোক বাবা, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড, আমরা ন্যারেটিভের ক্ষেত্রে কি দেখেছিলাম, আমরা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করছিলাম, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। এখানে কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি না আমরা। এখানে আমরা কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলবো না, এইগুলো কিন্তু আমরা নয়, আমরা শুধু সাধারণ এক্সপিরিয়েন্সের কথা বলবো। সো নো পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা মনে রাখতে হবে। কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা এখানে শেয়ার করব না। নো পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা একবারে মনে গেঁথে নাও, নো পার্সোনাল এক্সপিরিয়েন্স। সেকেন্ড, আমরা ডিটেলস বলবো, অর্থাৎ আমরা স্পেসিফিকেশনের কথা বলছি, স্পেক্স। আমরা জিনিসটা কিরকম দেখতে, সাউন্ড, হ্যাঁ ম্যাকবুক যদিও খাওয়ার জিনিস না, তবুও বলছি কোনো খাওয়ার জিনিস নিয়ে যদি কিছু লিখিস, টেস্ট, স্মেল এবং তার ব্যবহার, এবং এটা জেনারেলি নলেজের জন্য লেখা হয় এবং এন্টারটেনমেন্টও হালকা ফুলকা লোকে এখান থেকে পায়, কিন্তু মেজরিটি ফোকাস কি থাকে, মেনলি রিটেন ফর নলেজ। দেখ এখানে কি লেখা হয়েছে, ম্যাক এয়ার নিয়ে লেখা আছে এখানে, ম্যাকবুকস আর ওয়ান্ডারফুল কম্পিউটার্স, দে হ্যাভ হাই প্রসেসিং পাওয়ার, স্মুথ ইউজার ইন্টারফেস অ্যান্ড আর এক্সট্রিমলি ফাস্ট। মানে কি, এদের প্রসেসিং পাওয়ার খুব ভালো, ইউজার ইন্টারফেস খুব স্মুথ, ইউজ করতে খুব ভালো লাগবে এবং প্রচন্ড ফাস্ট। ম্যাকবুকস আর অলসো ভেরি ওয়েল নোন ফর দ্য ডিউরেবিলিটি, বহুদিন ধরে চলে, অ্যান্ড এক্সটেন্সিভ ব্যাটারি ব্যাকআপ which ranges till 13 hours approx। প্রায় 13 ঘন্টা মতো ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ তোকে একটা ম্যাকবুক প্রোভাইড করে ওয়ান্স ইউ চার্জ ইট ফিল। এবার দেখ এখানে আমরা মেইনলি কি লিখেছি, এখানে আমরা এর ডিটেলসটা লিখেছি। ডিটেলস এটাকে এইভাবেও লিখতে পারতাম যে ম্যাকবুক কন্টেইনস প্রসেসর, ঠিক আছে, which is M2 সিলিকন, এসবও লেখা যেত। যাই হোক, এটা অন্য একটা ক্যাটাগরি, আমি আসবো ওখানে। হ্যাঁ ভেরি গুড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুই যখন কোনো জিনিসকে অ্যানালাইসিস করছিস, তার ডিটেলস ডেসক্রাইব করছিস, তুই একটা ফোনকে ডেসক্রাইব করছিস, কি এই ফোন, তুই যে কোনো কিছুকে ডেসক্রাইব করছিস, তুই হোয়াট এভার ইউ ডেসক্রাইব, এখানে কোনো পার্সোনাল ওপিনিয়নের জায়গা নাই ভাই। তুই তোর মনের কথা বলতে পারবি না, ভাই হেব্বি লাগলো ম্যাকবুক, আর তুই লিখতে পারবি না এখানে, তুই লিখতে পারবি না, এটা তোর পার্সোনাল ওপিনিয়ন। নো, यहाँ पे नहीं होगा, यहाँ पे जस्ट একটা সাধারণ ডেসক্রিপশন দিতে হবে। तुम्हारा पर्सनल ओपिनियन किसी ने नहीं मांगा यहाँ पे। आपको अगर कहेगा कि न्यूज़पेपर रीडिंग, राइट अ पैराग्राफ ऑन न्यूज़पेपर रीडिंग, পেপার পড়ার উপকারিতা লিখতে বললো, তুই শুরু করছিস, দারুণ লাগে পেপার পড়তে, ধেড়ে কেটে দিবে একদম, এসব লেখা যাবে না। নো, বারবার করে বলেছি, এটা মনে রাখতে হবে। এক নম্বর, ডিটেলস লিখতে হবে সেই জিনিসটা নিয়ে, এবং কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে না। বারবার করে, এটা মানে বিশাল ইম্পর্টেন্ট জিনিস,
এখানে ছেলেমেয়েরা ভুল করে বলেই জায়গাটা বারবার করে বলা হচ্ছে। হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে না। তুই এবার লিখতে পারিস কি একটা ফোনের রিভিউ লিখছিস, তুই তুই অবশ্যই এবার লেখ কি ফোনটা আমি 10 ঘন্টা টানা গেমিং করে ফোনের ব্যাটারি পার্সেন্টেজ চেক করে দেখলাম কি ফোনে তখনও 5% ব্যাটারি পড়ে আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ফোনটা একটা ভালো ব্যাকআপ, মানে ফোনের একটা ভালো ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আছে। এটা হয়ে যাবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এবার তুই লিখি যা গেম খেলা যায় না গুরু, ন্যারেটিভ। কিন্তু হ্যাঁ, কিন্তু ধরে নে একটা একটা জিনিস বলছি, দেখ খুব মন দিক, ভেরি নাইস পয়েন্ট তুলেছিস। দেখ একটা ফোনে আমি গেম খেললাম, ধরে নে আমি ফোনটা কিনে আমি ফোনে 10 ঘন্টা গেম খেললাম, এবং 10 ঘন্টা গেম খেলার পরেও আমার ফোনে 5% ব্যাটারি পড়ে আছে, ঠিক? এবার তুই এই জিনিসটা কাউকে বলছিস, তুই তোর বেস্ট ফ্রেন্ডকে বলছিস যে ভাই যা গেম খেলা হয় না চরম, তুই এইভাবে ওকে বলছিস। আবার তুই ধর তোর দোকান আছে, তুই কাস্টমারকে বলছিস, ওই ফোনটা নিয়েই বলছিস কি দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাকে বলছি, আমি 10 ঘন্টা এতে গেমিং করা হয়েছিল, আমরা করেছিলাম 10 ঘন্টা গেমিং করার পর দেখেছি যে তারপরেও 5% ব্যাটারি পড়ে আছে, তার মানে ফোনটা একটা ভালো ব্যাকআপ দিচ্ছে। দেখ দুটোর ওয়ে অফ এক্সপ্রেশন দেখ, একটাতে তুই কিন্তু তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার কিভাবে করলি, আর একটাতে কিভাবে শেয়ার করলি। একটাতে বেসড অন ডিটেলস অ্যান্ড ফ্যাক্টস, আর আরেকটা কিন্তু নয়, আর একটা তোর মনের ভাবকে বহিঃপ্রকাশ করলি। তাই হেব্বি লাগলো গুরু, এটা মনের ভাবকে বহিঃপ্রকাশ করা। এই মনের ভাবকে বহিঃপ্রকাশ আমরা ন্যারেটিভে করি, নট ইন ডেসক্রিপটিভ। ইয়েস, ঘটনা একটাই, পার্সপেক্টিভ আলাদা, ঘটনা একটাই। समझ में आ गया? কিছুই না, এগুলো বলার মানুষে। আমরা কিভাবে প্যারাগ্রাফ তৈরি করলাম জানিস তো? আমরা একই ঘটনা যখন মানুষের সাথে কথা বলি, তো আমরা একটা জিনিসই বিভিন্ন ভাবে বলি, কাউকে এইভাবে বলি, কাউকে এইভাবে বলি, কাউকে এইভাবে বলি। ধরো কেউ জিজ্ঞেস করলো, খুব কাছের কেউ আমাকে যদি পয়সা জিজ্ঞেস করে কি এই বইটা কিরকম, আমার দারুণ বই ভাই, পড়ে হেভি লাগবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর কেউ তার জিজ্ঞেস করলো বইটা কেমন, আননোন কেউ, তাহলে ভালো পড়ে দেখো তোমারও ভালো লাগবে। দুটোর ঘটনা একটা, বইটা সত্যি হয়তো ভালো, এবার বলার রাস্তাটা মানে তরিকা আলাদা। ইয়ে যে আমাদের যে এক্সপ্রেস করার তরিকা না, এই মেথডস থেকে মানে কথা বলার ধরন থেকে প্যারাগ্রাফ রাইটিং এর ধরন তৈরি হয়েছে। কারণ যেভাবে আমরা কথা বলি সেই জিনিসটাকে যখন লিখছি, এবং সেইখান থেকেই রাইটিং এর ক্যাটেগরাইজেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। দেখ ধারা এখানে এটা দেখ, এবার দেখ এইটা হচ্ছে এক্সপোজিটরি। শুনে রাখ, এটা কিন্তু আর একটা জিনিস কি, এক্সপোজিটরি প্যারাগ্রাফ কিন্তু অন্য একটা ক্যাটাগরির জিনিস। এক্সপোজিটরি প্যারাগ্রাফ এটা হচ্ছে ব্যাখ্যামূলক। দেখ এখানে আবার ম্যাকবুক নিয়ে আমি লিখেছি, আমি আগে একবার এটা বলে দিচ্ছি জিনিস, ইনফর্মস দ্য রিডার অ্যাবাউট আ পার্টিকুলার টপিক অর আইডিয়া, ভেরি গুড। দেখ প্রেজেন্টস ফ্যাক্টস, ডিটেলস, এক্সপ্লেনেশনস ইন আ ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড লজিক্যাল ম্যানার। দেখ এখানে সহজ কথা এখানে আমি কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ ভেজাতে যাইনি, আমি পরিষ্কার স্পেসিফিকেশন তুলে দিয়েছি। ম্যাকবুক এয়ার, ম্যাক প্রো 13, ম্যাক প্রো 16, এটা তো যাই হোক, এটা পুরনো সিরিজের ম্যাকবুকের ছবি ভুল করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা ইন্টেলের সিরিজ, এখন আর আসে না, তবুও লেখা আছে দেখ ইন্টেল i5, i7, এটা 16GB, 64GB। তো এরকম করে স্পেক্স দেওয়া থাকবে। এক্সপোজিটরি মানে একদম ডিটেলস তুই বলছিস, একেবারে মাইনিউট ডিটেলস তুই বলছিস, ঠিক আছে? এখানে কোনো পার্সোনাল ওপিনিয়নের জায়গায় নাই। ধরে তুই একটা দোকানে কম্পিউটার কিনতে গেছিস, এবার দোকানে 3 ভাবে কম্পিউটার কিনতে পারিস তুই। একটা দোকানদার কি বললি, আমাকে একটা হেভি কম্পিউটার দাও, দোকানদার দোকানে হেভি কম্পিউটার বানিয়ে দিল, ন্যারেটিভ। আচ্ছা তুই গিয়ে বললি দোকানদারকে
কি আমাকে একটা ভালো গেমিং কম্পিউটার দাও যাতে আমি অনেকক্ষণ টানা গেম খেলতে পারি এবং কোনো সমস্যা না হয়। দোকানদার তোকে কিন্তু একটা গেমিং কম্পিউটার বানিয়ে দিল এবং সেখানে সেটা হবে ডেসক্রিপটিভ, তুই বলে দিলে কি কিসের কম্পিউটার কিনছিস। তারপর তো দোকানে গিয়ে বলছিস আমাকে একটা কোর i9 16 GB র্যাম, এনভিডিয়া RTX 4 GB বা 6 GB একটা গ্রাফিক্স কার্ড, কর্সিয়ারের ক্যাবিনেট দিয়ে আর ডিপ কুলের একটা আর কি কুলার দিয়ে একটা মেশিন বানিয়ে দাও। এটা কিন্তু হয়ে গেল এক্সপোজিটরি। যখন তুই প্রত্যেকটা ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে ভেঙে ক্লিয়ার কাট মেনশন করে দিচ্ছিস, এটা হয়ে যাবে এক্সপোজিটরি। এখানে কোনো ব্যক্তিগত ওপিনিয়ন নেই, তোর অবশ্যই এই কনফিগারেশনে দারুণ গেমিং হবে, কিন্তু ওখানে তুই বলছিস না কিন্তু কি একটা হেভি গেমিং মেশিন, তুই ডাইরেক্ট বলছিস আমার এই চাই, একদম ভেঙে বলছিস তুই আমার এই 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 4-5টা জিনিস আমার দরকার, আমাকে এই 4টে জিনিস আমাকে দিয়ে দিন। দোকানদারকে মোবাইল বুঝায় দোকানদারে, এটা নাও 50 মেগাপিক্সেল 16 GB র্যাম 1 TB হার্ড ডিস্ক পেয়ে যাবা তুমি ফোনের ভেতরে, আর কি চাই কার্ড তার উপর। এগুলো কিন্তু সবই এক্সপোজিটরি, সব এক্সপোজিটরি। তারপর তুই যখন ডিসিশন নিতে পারছিস দোকানদার বলছে এই ফোনটা নিয়ে যাও, এটা দারুণ ফোন, ন্যারেটিভ, দোকানদার নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করছে। বুঝতে পেরেছিস? দেখ এখানে কি দ্য প্রাইমারি গোল অফ দ্য অথর ইজ টু প্রোভাইড ইনফরমেশন টু ইনক্রিজ রিডার্স আন্ডারস্ট্যান্ডিং অন দ্য সাবজেক্ট। এখানে তুই যখন লিখছিস তুই তোর ওপিনিয়ন দিচ্ছিস না, তুই নিজে একজন লেখক, তুই ডিটেলস জানিয়ে দিচ্ছিস। এবার ও ওপিনিয়ন কি তৈরি করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তোকে এটা নিতে পারে সেটা নিয়ে। আইফোন ভালো কি খারাপ, ম্যাকবুক ভালো কি খারাপ, গেমিং কম্পিউটারটা ভালো কি খারাপ, তুই ডিটেলস বলে ওকে ছেড়ে দিচ্ছিস যাতে ও বুঝতে পারে ওর কোনটা দরকার। এক্সপোজিটরি প্যারাগ্রাফে কিন্তু আমরা হেভি, দারুণ লাগলো, চরম, গরম এসব লিখি না, আমরা জাস্ট স্পেসিফিকেশন লিখে ছেড়ে দিই, ডিটেলস লিখে ছেড়ে দিই, এবার যে পড়া সে বুঝে নেয়। দেখবি অনেক আর্টিকেলে খবরের কাগজে আসে কি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হলো, বাইক লঞ্চ হলো, বাইকে এত সিসির ইঞ্জিন আছে, এত বিএইচপির ইঞ্জিন, এত মাইলেজ দেয়, লিখে দিল, ওটা কি এক্সপোজিটরি? ক্লিয়ার? এখানে কি লিখেছি দেখ, the MacBook 2024 Air contains the Apple M2 Silicon processors with 16 GB of RAM and 512 GB SSD. It also contains Apple's Retina display and macOS Secure 15.1. এটা পড়ে যে বুঝলো সেই বুঝলো, যে বোঝান না সে বুঝবে না। এখানে কিন্তু কোথাও লেখা নেই ম্যাকবুক ভালো কম্পিউটার। তাহলে এটা কি এক্সপোজিটরি বা ব্যাখ্যামূলক। समझ में आ रहा है? क्लियर? এটা লিখে নেন। चलिए लेट्स सी अनदर टाइप्स। পারসুয়েসিভ প্যারাগ্রাফ। দেখ পারসুয়েসিভ প্যারাগ্রাফ এটা বিশালী, এটা তো শোন আজকালকার বর্তমান মিডিয়া পুরোপুরি এইভাবে চলে। ও আগে ডিসাইড করে নেয় খবরটা সম্বন্ধে ওপিনিয়ন কি তৈরি করবে, দিয়ে খবরটা পাবলিকের সামনে উপস্থাপনা করে। মানে তুই ওপিনিয়ন তৈরি করিস না নিউজ দেখে, তুই ওপিনিয়ন কপি করিস। তোর সরকার কোনো স্কিম লঞ্চ করলো, এবার ওই পার্টিকুলার মিডিয়াটা হয়তো গভর্নমেন্টের এগেনস্টে আছে, সব মিডিয়াই আছে, কেউ পরে কেউ এগেনস্টে, ও ওই স্কিমটাকে ক্রিটিসাইজ করার জন্য শুরুতেই খবর ওইভাবে তৈরি করবে। আগে কি হতো, আগে কি সিস্টেম ছিল, আগে যেমন DD7 তখন একটাই চ্যানেল ছিল, ডিডি ন্যাশনাল, ওই সন্ধ্যে 7টায় নিউজ আসতো, একজন মহিলা খবরটা নর্মাল খবরটা যা হয়তো সেটা বলতেন, আমরা খবরটা শুনতাম, খবরটা শুনে আমরা আমাদের চিন্তাধারা আমাদের ওপিনিয়ন তৈরি করতাম। এখন কিন্তু ওটা হয় না, শেষ হয়ে গেল সব, দিয়ে খবর শুরু হচ্ছে, বৃষ্টিতে ডুবে গেল মানুষ, ভেসে গেল ছাগল, মানে ফার্স্টেই একটা দিয়ে দিচ্ছে। তো এই ধরনের কথাবার্তা এটাকে অলরেডি বলছে পারসুয়েসিভ প্যারাগ্রাফ বা প্রভাবশালী। ও ফার্স্টে কিন্তু আগে ইনফ্লুয়েন্স তৈরি করে নিয়েছে, শুরুই করবে কি ম্যাকবুকস আর দ্য বেস্ট ল্যাপটপ ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্টেই দেখ অ্যামং মেনি ল্যাপটপস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাকবুকস আর দ্য বেস্ট অফ দেম। মানে আগেই তোর মাথায় ঢুকিয়ে দিল কি দে আর দ্য বেস্ট। তুই ওপিনিয়ন তৈরি করবি কি করে? তোকে তো বলেই দিচ্ছে কি ভালো, বলতেই হবে। ঠিক
They are reliable, secure, pretty, stable computers. Moreover, they look awesome and technically they are great laptops. ভাই আমার ভালো নাই লাগতে পারে, আমার ভালো নাই লাগতে পারে, they look awesome বলেই দিচ্ছে ও। মানে ও তোকে তোকে মানে পারসুয়েট করছে, তোকে ইনফ্লুয়েন্স করছে যে নিজের ওপিনিয়নটা তোর উপর চাপাতে এবং তোকে সাইকোলজিক্যালি অ্যাটাক করে সেই ওপিনিয়নটাতে বিশ্বাস করাতে। সবাই করে, কে না করে না, কে না করে না। আমি পৃথিবীতে পারসুয়েসিভ 100% লোক পারসুয়েসিভ। দেখ, প্রথম কথা কি বুঝবি, রাইট ফ্রম অ্যান অথরিটেটিভ পয়েন্ট অফ ভিউ। অথরিটেটিভ মানে ও চাপাচ্ছে তোর উপরে। ম্যাকবুকস আর দ্য বেস্ট ল্যাপটপস ইন দ্য ওয়ার্ল্ড, aims to convince the reader to accept a particular point of view। তোকে কনভিন্স করছে এটাই অ্যাকসেপ্ট করো, ম্যাকবুকস আর দ্য বেস্ট অ্যান্ড দে লুক অসাম, তোকে অ্যাকসেপ্ট করতেই হবে, অপশন নাই। আর এবং শুধু সেই স্ট্যাটিস্টিক্স গুলোই ও লিখবে ওখানে যেগুলো ওর আর্গুমেন্টকে সাপোর্ট করবে। বুঝতে পেরেছিস? সেই স্ট্যাটিস্টিক্স গুলোই লিখবে যেগুলো ওর আর্গুমেন্টকে সাপোর্ট করবে, কিন্তু কোনো নেগেটিভ লিখবে না। মানে ও যদি বলে ম্যাকবুকস আর দ্য বেস্ট, ঠিক আছে, अब सुनो, अब प्रॉब्लम है तुम 1.5 लाख का कंप्यूटर ले रहे हो, एक यूएसबी जैक तक नहीं है, यूएसबी जैक অব্দি নেই, ওটা কিন্তু এখানে লিখবে না। ও বল वो लिखेगा ही नहीं। बुझते पेरेछिस? अब तुम फोन खरीद रहे हो 1 लाख का, 70,000 रुपए का, एक चार्जर नसीब नहीं होता आपको, एक चार्जर नसीब नहीं होता। सोचिए, ये नहीं लिखेगा यहाँ पे। स्टिल धर आईफोन पैकेजिंग নিয়ে লিখছে, आईफोन पैकेजिंग इज वन ऑफ द बेस्ट पैकेजिंग इन द वर्ल्ड, ফার্স্টে বলে দিল বেস্ট প্যাকেজিং। বুঝতে পারছিস? এইটা হচ্ছে পারসুয়েসিভ, তোকে পারসুয়েট করবে। যারা খবরের কাগজ পড়িস বা তোর কোনো আর্টিকেল পড়িস বা নিউজ শুনিস, এখন 99% লোক এই মেথডে লেখে। তো একটু চোখ কান খুলে রেখে দেখিস জিনিসগুলো। क्लियर? लिखा हुआ এটা सबने लिख लिया ये वाला चीज? ओके, आगे बढ़ते हैं। नेक्स्ट, मेन कंटेंट्स ऑफ अ पैराग्राफ। देखो, पैराग्राफ में 3 चीजें हैं। एक हेड, बंदा हंस रहा है, दूसरा बॉडी, तीसरा है पैर या लेग्स। अब ये जो हेड है, ये जो माथाटा, ठीक है, देख এটা কথা বলি। अब बर्गर को देखो, যদি মানে एक चीज आपको बता रहे हैं, एक्चुअली বার্গার এটা প্র্যাকটিক্যালি হয় যে এসে রাইটিং, ইউএসএ তে এসে রাইটিং শেখানোর জন্য হ্যামবার্গারের মডেল ইউজ করে। এটাকে বলে হ্যামবার্গার মডেল অফ এসে রাইটিং। एक्चुअली हैमबर्गर मॉडल ऑफ एसे राइटिंग। तो जाए होक, यहाँ पे वेज बर्गर नाम से ही चला देते हैं। যাই হোক, একটা বার্গারকে দেখে, বার্গার জানা আছে তো কি জিনিস? কে বার্গার জানে না বল? শোন, জানিস না? বলে দিচ্ছি। দুটো পাউরুটি নিবি, শেকবি, মাঝখানে কিছু একটা দিলি, সস ফস যদি দিই, দুটো শসা দিয়ে চেপে দিয়ে, দাম কিন্তু 700 টাকা নিতে হবে। ওকেই বলে বার্গার, ঠিক আছে? ওকেই বলে বার্গার, যদি দাম 700 টাকা করতে হবে। কিন্তু মানে এইরকম গোল পাউরুটি, বান পাউরুটি দুটো নিতে হবে। তুই ওই পাউরুটিকে, শোন, বাড়িতে মা কড়াইয়ে আলু ভেজে দেবে, দাম পাবি 15 টাকা। ওটাকে ফ্রাঞ্চা ফ্রাইজ বলে যদি বিক্রি করিস, দাম পাবি 200 টাকা। ঠিক আছে? দিস ইজ পিওর ক্যাপিটালিজম। কিছুই না, একটু বিস্কুটের গুঁড়ো ছিটে একটু ফ্রিজে রাখতে হবে, বিস্কুটের গুঁড়ো ছিটে একটু डीप फ्राई तेले भेजे लेते হবে, দিয়ে ফ্রাঞ্চা ফ্রাইজ बोले लॉन्च कर दे। अब 200 रुपए लोग देने के लिए तैयार है और केचप के भी अलग से पैसे देंगे।
মানে যেটাকে বলে ঠেকনি বাংলায়, মানে যে ঠেকিয়ে খাস কে চাও, ঠেকনিও আলাদা করে তোকে কিনতে হয়। ইউ গো ইন কেএফসি এন্ড অল, দাদা ছোট ঠেকনি বড় ঠেকনি না আরো বড় ঠেকনি, এসে পুছে মানে ওরা ঠেকনি বলে না, ওরা বলে কে চাও। অদ্ভুত ভাষায় কথা বলে। স্মল লার্জ, স্মল মিডিয়াম লার্জ, হঠাৎ করে কম্পিউটার সামনে বিল করাচ্ছি স্মল মিডিয়াম লার্জ। প্রথম প্রথম যখন কিন্তু বুঝতে পারিনি, লার্জ লার্জ সবই লার্জ বলে দিয়েছে। দিয়ে আমি তো দেখেছি 599 টাকা ছিল বাল্টি, ওরা আবার বাকেট বলে, ওইটা 1100 ঠেকে গেছে আমার। এই ঠেকনিতে বাড়িয়ে দিয়েছে ওরা, ঠিক আছে, ওর সাথে ফ্রাইজ দিয়েছে স্মল মিডিয়াম লার্জ। আমি প্রথম দিন বিল দিয়ে বিশাল কেস খেয়েছিলাম, তারপর থেকে আমার লাইফে বিশাল বড় শিক্ষা হয়েছে। আমি কি করেছি, যখনই তখন দোকান রেস্টুরেন্ট গুলোই যাই বলুক, তুই পরিষ্কার বলে দিবি मैं वो 599 से 1 पैसा ज्यादा नहीं दूंगा, जो करना है कर लो। তারপর দেখবি তোকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে না, আর নো স্মল মিডিয়াম লার্জ কিছু জিজ্ঞেস করবো না, যা হয় ওটাই দিবি। মানে এগুলো জিজ্ঞেস করে তো, তুই বললি স্মল মিডিয়াম লার্জ, লার্জ লোভে পড়ে লার্জ, মানুষ তো। তারপর ধর মিডল ক্লাস কি করে, মিডল ক্লাস তো রেগুলার যায় না, মাঝে মধ্যে গেল হয়তো 1,500 ফটো তুলে দিয়ে ওটাকে ছাড়বে 1 বছর ধরে। ওয়েন টু কেএফসি, হ্যাঁ বার্গার, লাড্ডু পাউরুটির মাঝখানে লাড্ডু লাগিয়ে খেয়ে ঠিক আছে, যাই হোক এইটা। আচ্ছা এবার দেখ, বার্গারের যে মাঝখানে সেকশনটা, এটা হচ্ছে সব থেকে ফ্যাটেস্ট পার্ট, থিকেস্ট পার্ট। ঠিক সেরকম ভাবেই আমাদের বডিটাকে ভালো করে খেয়াল করে দেখ, আমাদের মাথা এই যে সেকশনটা বডি, এটা হচ্ছে সব থেকে বডির ফ্যাটেস্ট পার্ট। আমাকে দেখে এমনিও আশা করি বুঝতে পারছিস, ঠিক। আর এটা হচ্ছে আমাদের লেগস। ঠিক সেরকম ভাবে যখন আমরা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের মিডলটা সব থেকে হবে ফ্যাটেস্ট, মাথাটা ছোট এইটুকু, আর পাটা ছোট। আর একটা জিনিস আমি আগেও বলেছি, দেখ আমাদের এটা বহুবার বলেছি লেগে, আমাদের মুখের যা সাইজ আর আমাদের পায়ের লেন্থের কিন্তু একই সাইজ। বাড়ির দিকে দেখবি এই সামনের মাপটা নিবি আর নিজের পায়ের তলার মাপটা নিবি, দেখবি সেম। সো হ্যাঁ কি সে জুতোর দোকান গিয়ে জুতো নিয়ে ঠিক আছে, যাই হোক। এবার এটা নিয়ে সমস্যা হলে কেন সলভ করার খোঁজানি, বানিয়েছে ভগবান ওপরওয়ালা। আমি গতকাল এসে বলছিলাম কি ওপরওয়ালা ইন্ডিয়াতে জন্ম দেয়, মুখের লেন্থ পায়ের লেন্থই প্রবলেম হলে ওপরে জিজ্ঞেস করো, আমি কিন্তু হেল্প করতে পারবো না, আমি কিন্তু বানাইনি, ঠিক আছে। দেখ এই যে ফেস, কেন এই ছবিটা আমি করেছি এর পিছনে কারণ আছে। এই ফেসটা আমার কাছে জানিস তো, এই ফেসটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ফেসটা আমার কাছে ইন্ট্রোডাকশন কেন জানিস, আমি যখন স্কুলে পড়তে 9:30 বেজে যেত, তারপর বাড়ি ঢুকতাম ফুচকাকে, আমার বাবার মুখটা দেখে বুঝতে পারতাম এরপর কি আসতে চলেছে আমার কাছে, বুঝলি তো। তোর বাড়ি ঢুকলি রাত্রিবেলা, দেরি হয়ে গেছে, বাবার মুখ দেখে বোঝা যেত কি আজ বেল নেবে বাড়িতে, ঠিক আছে। জাস্ট মা একটু তেলটা ছিটিয়ে দিল, কিরে এত দেরি হলো কেন। এবার এই ঘটনা, সেইখান থেকে আমার মনে হয়েছে কি মুখটা দেখলে বোঝা যায় কি কি আসতে চলেছে। তো যখনই আমি কোনো রাইটিং লিখেছি বা খুব ইনডেপথে অ্যানালাইসিস করেছি, তুই দেখবি যে ইন্ট্রোডাকশন পার্ট যেটা হয়, সেখানে কিন্তু রিডারকে অথার বোঝায় কি পরে কি আসতে চলেছে, বুঝতে পেরেছিস। এবং প্যারাগ্রাফের মেন 3টে ভাগ হয়। এই ওপরের যে হেড, ওটাকে আমরা বলি টপিক সেন্টেন্স বা থিসিস সেন্টেন্স, অর্থাৎ বাবার মুখের দিকে থেকে আমি থিসিস করতাম কি কি আসতে চলেছে, ঠিক। আচ্ছা এই যে বডি, এটাকে আমি বলি সাপোর্টিং সেন্টেন্স। কেন সাপোর্টিং বলছি,
কারণ এই বডিটা আমাদের মাথাটা এবং পাকে ধরে আছে, বুঝতে পেরেছিস? এটা সাপোর্টিং সেন্টেন্স আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ বডি দিয়ে বাবা আমাকে ধরে থাকতো পিটানোর টাইম, সাপোর্ট দিত। নেক্সট কনক্লুশন, বা এটা হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, মানে यहाँ पे बात खत्म हो रहा है, लास्ट शॉट, गए वापस आ जाए। हाँ अच्छा, ওটা কি ডিলিট হয়ে গেল? शिट, आ गया वापस। चलिए, क्लियर है? तो बेसिकली তিনটে পার্ট প্যারাগ্রাফের, একটা হচ্ছে টপিক স্টেটমেন্ট বা থিসিস সেন্টেন্স, আরটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, আর লাস্ট হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, হেড, বডি অ্যান্ড কনক্লুশন, মানে পা। এবার এটাকে আমরা দেখি এর ডিটেলস, এর ভেতরে এবার যাবো, দিয়ে এটাকে আন্ডারস্ট্যান্ড করো হোয়াট ইজ টপিক বা হোয়াট ইজ থিসিস সেন্টেন্স। আগে बढ़ते हैं, देखिए দেখ প্যারাগ্রাফের শুরুটা কিরকম হয়। প্রথম কথা মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ যখনই শুরু হবে টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ স্টার্ট হয়। ভাই তুই কারোর সাথে কথা বলিস কিভাবে, পায়ের দিকে তাকিয়ে না মুখের দিকে তাকিয়ে? স্বাভাবিক, আলোচনা মুখের দিকে তাকিয়ে হবে, তো কথাবার্তা এখান থেকে শুরু হয়, মুখ থেকে। আচ্ছা, টপিক সেন্টেন্স। এবার দেখ, এবার এটা মন দিয়ে শোন, এদিকে তাকা। ইট এক্সপ্রেসেস দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। প্রত্যেকে বোর্ডে দেখা, বোর্ডে দেখ, ইট এক্সপ্রেসেস দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মূল ধারণাকে প্রকাশ করে। মানে তুই এসি নিয়ে প্যারাগ্রাফ লিখবি, প্রথম লাইনই বলতে হবে কি এসি কি। এসি ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইজ ইউজড ফর কুলিং রুম। তো ফার্স্টেই লিখতে হবে, বা কন্ডিশনিং এয়ার, ফার্স্টেই লিখতে হবে কি মূল ধারণা, কি নিয়ে বলছে, কাকে নিয়ে বলছে, একদম প্রথম লাইনে ক্লিয়ার করতে হবে এটা। এই ফরম্যাটটা ভুল করলে নাম্বার পাবে না পরীক্ষাতে কিন্তু, ঠিক আছে? সেটস দ্য মেন টোন অফ দ্য প্যারাগ্রাফ, মূল ভাব বা কি ধরন। দেখ পরিষ্কার কথা, মুখ দেখে যেমন মানুষের মুড বোঝা যায়, এই থিসিস বা টপিক স্টেটমেন্ট দেখে প্যারাগ্রাফের মুড বোঝা যায়। এবং এটা বুঝতে পারি কি প্যারাগ্রাফটা ন্যারেটিভ না ডেসক্রিপটিভ না এক্সপোজিটরি না পারসুয়েসিভ। বুঝতে পারলি? মানে বাবা বকবে না পিটবে না বেলবে না দড়িতে টাঙিয়ে রাখবে, ওটা ফাইনাল স্টেজ, ওটা ফাইনাল স্টেজ। বুঝতে পেরেছিস? মানে ধর ওটা কখন হয়, দড়িতে কখন টাঙায়, তুই বাড়িতে বলেছিস মা পড়তে গেলাম, বাবা কোনো কাজে বেরোলো, দিয়ে দেখছে স্ন্যাক বারের সামনে দাঁড়িয়ে ফোন করছে, ল্যান্ড ফোন, 8টার সময়। এদিকে 7টা থেকে 9টা তো টিউশন টাইম, তারপর বাড়ি এসে দেখবি এরপর টাঙিয়ে দিচ্ছে তার। এটা লাস্ট স্টেজ। হ্যাঁ, এটা কনক্লুশনে চলে গেছে, ঠিক আছে? তো দেখ একটা মানুষের মুখ দেখলে যেমন তার মুডটা বোঝা যায়, এদিকে তাকা শুরু হয়ে গেছে ওইদিকে, নিজের মধ্যে ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে, এদিকে দেখ। ঠিক সেরকম ভাবে প্যারাগ্রাফের প্রথম লাইনটা দেখলে মূল ভাব ধরন বোঝা যায়। দেখ আরেকটা লাইন বলছি, gives us the idea what is going to be explained in the paragraph। এবং আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন, যে এটা সবসময় প্যারাগ্রাফের প্রথমে থাকবে। কি বললাম? প্রথমে থাকবে। এবং আমরা দেখ, আমরা যদি কি করি, আমরা না দেখবি 90% কসমেটিক্স মুখের জন্য কিনি, 10% বডির জন্য। বডিতে কি লাগে ভাই? একটা সাবান লাগে খুব বেশি হলে, যেমন সাবান বা বডি ওয়াশ যে যা ইউজ করিস, বাকি মুখের জন্য ক্রিম, টোনার, প্রাইমার, ধুলোবালি, ময়শ্চারাইজার, কি মাকে এগুলো, কি ডাস্ট, চারকোল, মানে 100 রকমের কসমেটিক মুখের জন্য আসে। দেখ আমরা কিরকম, আমরা কিন্তু যে পরিমাণ মুখের পিছনে পয়সা নষ্ট করি ওই পরিমাণে কিন্তু বডির পিছনে করি না। তার মানে আমরা চেষ্টা কি করি, কি এখান থেকে এখানে জঘন্যে চলে যাক, এইটুকু যেন সুন্দর থাকে। দেখ এই জন্যে এই ইন্ট্রোডাকশনেই বা থিসিস স্টেটমেন্টেই কিন্তু কোটেশন ইউজ করতে হবে অ্যাট্রাকটিভ করার জন্য। অনেক সময় এটা ইউজ করলে করতে পারি, সেগুলো কি হয় মানে ভালো লাগে,
তুই একটা কোটেশন ইউজ করলি, একটা কারো একটা করে উইকনেস ইজ সিন একটা কোটেশন দিলি, ভালো লাগবে, তোরই দেখতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। আচ্ছা, এটা একটু লিখে নেয় খাতায় যে থিসিস স্টেটমেন্টের কি কন্টেন্ট কি কি। তাহলে এখানে মূল ধারণা থাকবে, মূল ভাব প্রকাশ হবে, আমরা রিডারদের বোঝাবো কি প্যারাগ্রাফে কি আসতে চলেছে, এবং যেটা হবে সেটা সবসময় প্যারাগ্রাফের প্রথম বাক্য হবে বা প্রথমে থাকবে। ক্লিয়ার? প্রথমে থাকবে। এই চারটে হলো মেইন ফিচার, একটু লিখে নেয় প্রত্যেকে খাতাতে। এবং আমি এই যে ফেসের মডেলগুলো দিয়ে বলেছি কি এক্সপ্রেসেস ভ্যারিয়াস মুডস, এবং এইখান থেকে বুঝতে পারবি পড়ে কি প্যারাগ্রাফটা ন্যারেটিভ না ডেসক্রিপটিভ না এক্সপোজিটরি না পারসুয়েসিভ। এটা একটু লিখে নে খাতায়। ওকে গাইস, আগে देखिए नेक्स्ट व्हाट आर सपोर्टिंग सेंटेंस। এদিকে দেখ প্লিজ গাইস, ইধর দেখো। দেখ সাপোর্টিং সেন্টেন্স কাকে বলে? এটাকে বলে থিসিস স্টেটমেন্ট বা সাপোর্টিং স্টেটমেন্ট। দেখ যেভাবে আমাদের বডি আমাদের মাথাকে সাপোর্ট করে, ঠিক সেরকম ভাবেই কিন্তু টপিক সেন্টেন্স এন্ড কনক্লুডিং সেন্টেন্সকে এর নিচে ধরে রাখে। নাও ইট ইজ দ্য ফ্যাটেস্ট পার্ট অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সব থেকে ফ্যাটেস্ট পার্টে 1 নম্বর, অ্যান্ড এটার ভেতরে গোটা প্যারাগ্রাফের অনুচ্ছেদের সমস্ত ডিটেলস, তার এক্সপ্লেনেশন, তার ইনফরমেশন, ফ্যাক্ট, এভিডেন্সেস সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। অর্থাৎ কি বললাম, বিস্তারিত ব্যাখ্যা, উদাহরণ, প্রমাণ ইত্যাদি কিন্তু এখানে দেওয়া থাকবে। অর্থাৎ একটা সহজ কথা বলছি, ধরে নে তোর মাথা যন্ত্রণা হচ্ছে কোনো কারণ, এক্সপ্রেশনটা এখানে কিরকম হবে? আর পাচ্ছি না ভাই, প্রবলেম কি হয়েছে? পেটে গ্যাস হচ্ছে, সমস্যা এখানে ধরেছে কি মাথা, তাই তো? এটা হয়তো তাহলে দেখ কি হয় যে মাথা যন্ত্রণাকে এই হেডেককে সাপোর্ট করছে কিন্তু পেটের গ্যাস, মানে গ্যাস হয়েছে বলে হেডেকটা হচ্ছে, বা হেডেক হচ্ছে কারণ কি তাই গ্যাস হয়েছে পেটে। তাই মনে রাখতে হবে যে এই যে ওপরের যে স্টেটমেন্টটা হচ্ছে, ওপরে যেটা থিসিস স্টেটমেন্ট যেটা প্রথমে লিখছি, ঠিক আছে, প্রথমে যে স্টেটমেন্টটা দিচ্ছি এই যে সরি টপিক সেন্টেন্সে, এই টপিক সেন্টেন্সের আরো ডিটেলড এক্সপ্লেনেশন কিন্তু মাঝখানে দিতে হবে, এবং আমি মাঝখানে এটা লিখবো সেটা যেন আমার টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে। আমি প্যারাগ্রাফ শুরু করলাম এসির উপর, মাঝখানে ম্যাকবুকের গল্প শুরু করলাম, তা কিন্তু হবে না। তোকে পুরোটাই এসিকেই নিয়ে লিখতে হবে। এবং এখানে কি হবে, এই যে মাঝখানে কি হবে, ডিটেলস, এক্সপ্লেনেশন, ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। আমাদের বডির ফুল ডিটেলিং কিন্তু এখানে আছে, হার্ট, লাংস, লিভার, কিডনি, ইন্টেস্টাইন সব কিন্তু এটার ভেতরে আছে। ইংলিশ শিখতে গেলে আমাদের দেহকে বুঝলেই যথেষ্ট, রেয়ান মার্টিন না হলেও চলে, অতটা কমন সেন্স ইউজ করেও শেখা যায়। দেখ বিস্তারিত ব্যাখ্যা, উদাহরণ এবং প্রমাণ ইত্যাদি প্রদান করে। এর ভেতরে কি লিখবো আমরা? বিস্তারিত ব্যাখ্যা, ডিটেলসে লিখবো, যা এসি নিয়ে আমরা জানি। আচ্ছা, মেক দ্য টপিক ক্লিয়ারার ইনফরমেটিভ টু দ্য রিডার। আর এর লোকেশন সবসময় কোথায় হবে? টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্সের মাঝখানে। মানে আমাদের বডির লোকেশনটা কোথায়? এটা হচ্ছে লেগস আর হেড, এই দুটো সবসময় মাঝখানে হবে। এটা ক্লিয়ার হলো কিনা বল? क्लियर? এটা তাহলে লিখে নেন কুইকলি। चलिए आगे बढ़ते हैं। नेक्स्ट, व्हाट आर कंक्लूडिंग सेंटेंसेस? देखिए लिख लीजिए, हो गया? देखे ना, लिखे ना। चलिए देख, समराइजेस द मेन आइडिया ऑफ द पैराग्राफ। অনুচ্ছেদের মূল ধারণাকে সারাংশ হিসেবে উপস্থাপনা করে। It demarcates the end of the paragraph। অনুচ্ছেদ শেষ হওয়ার সংকেত দেয়। প্লিজ এই দুটো কথা মনে রাখবি, অনুচ্ছেদকে শেষ হওয়ার সংকেত দেয় এবং লোকেট দ্য লাস্ট অফ দ্য প্যারাগ্রাফ। তোকে একটা কথা পরিষ্কার বলছি, আমাদের শরীরে সমস্ত রোগের প্রমাণ কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে থাকে। অনেক ক্ষেত্রে তুই দেখবি ডাক্তারবাবু যেমন ডায়াবেটিস হলে পায়ের গোড়ালি ফেটেছে, দেখবি ডায়াবেটিস আছে কি সুগার আছে কি জিজ্ঞেস করে। তো আমাদের পায়ের যেটা গোড়ালি মানে পায়ের যে পাতা, সেইখানে কিন্তু অনেক ধরনের আমাদের বডির রোগের বিভিন্ন বহিঃপ্রকাশ
ডাক্তারবাবুরা কিন্তু ওটা দেখে বুঝতে পারেন। অর্থাৎ এটা বুঝতে হবে যে কনক্লুডিং স্টেটমেন্টের কিন্তু বডির অ্যান্ড টপিক সেন্টেন্সের সাথে খুব ভালো লিঙ্ক থাকে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, এটা কি করছে, এটা অনুচ্ছেদের মূল ধারণাকে সারাংশ হিসেবে উপস্থাপনা করছে। মানে অর্থাৎ কি করছে, যে অনুচ্ছেদের প্যারাগ্রাফে যেটা আমি লিখছি সেটার যেটা মেন এসি নিয়ে লিখছি, এবং আমি কিন্তু কনক্লুড করব একদম শেষে, যে প্যারাগ্রাফটা আমি শেষ করছি তার একটা ইঙ্গিত আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এবং আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ইঙ্গিত কিভাবে দিতে হয়। সেটা যতক্ষণ প্রমাণ না পাবি ততক্ষণ ভালো মতো ক্লিয়ার হবে না। আচ্ছা, এইটুকু, আর এটা সবসময় আমাদের যেমন লাস্টে থাকে, পা একদম নিচে থাকে, ঠিক সেরকম এটা একদম শেষে থাকবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কোনটা থিসিস সেন্টেন্স, কোনটা টপিক সেন্টেন্স, কোনটা থিসিস সেন্টেন্স, কোনটা কনক্লুশন। আগাবো, এটা লেখা হয়েছে, লিখে নাও। আই উইল প্রসিড। আগাচ্ছি, হ্যাঁ। দেখ, ABC Academy of Civil Services is one of the best institutions for preparation of government examination. ABC is not just a coaching, it is one of the most elite institutions for preparation of government examinations. ABC is not just a coaching, rather a hybrid model between a private tuition and a coaching. ABC has taken the professional approach of a coaching and personal care of private tuition that made its teaching model very unique. The journey of ABC started in Delhi from inspiration of approach-based and concept by Sir Awad Oza. Now it is located in Berhampur and Kolkata. ABC is not just an institute, rather a family where we study, share, care and aspire. These all qualities makes ABC absolutely breathtaking and captivating. এবার এটা একটা প্যারাগ্রাফ, এবার এটা বাংলায় বলি। এটা তোর কল, তো যদি মনে হয় তুই প্যারাগ্রাফের সেকশন ডিমার্কেট করতে পারছিস তো এটা লেখার দরকার নেই, যদি মনে হয় না অবশ্যই পার্সুয়েসিভ, ঠিক আছে, অবশ্যই পার্সুয়েসিভ। ABC একাডেমি অফ সিভিল সার্ভিসেস হলো সরকারি পরীক্ষার প্রস্তুতির একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। ABC শুধু একটি কোচিং সেন্টার নয়, সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। এবং ABC ক্লাসে তুই যে বলার রাইটটা পেলি, এই জন্য ABC এত অসাধারণ। ঠিক, ABC শুধু একটি কোচিং সেন্টার নয়, সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। ABC কোচিং এবং প্রাইভেট টিউশন একটি হাইব্রিড মডেল। ABC কোচিং এর পেশাদার পদ্ধতি এবং ব্যক্তিগত টিউশনের যত্নে একত্রিত করে একটি অন্যান্য শিক্ষা মডেল তৈরি করেছে। দেখ, এবার একটা জিনিস বল, এই পুরো প্যারাগ্রাফটা এখন আমরা পড়বো, আমরা কি পাচ্ছি, প্রথমেই ফার্স্ট লাইন, আমি কালারটা চেঞ্জ করি। দেখ, ABC একাডেমি অফ সিভিল সার্ভিসেস হলো একটি সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান। আমরা এখানে কিন্তু কি সেটা ডিফাইন করছি, আর এটা অবশ্যই পার্সুয়েসিভ, কারণ আমি ফার্স্টেই বলে দিচ্ছি সেরা প্রতিষ্ঠান। কারেক্ট, মানে আমি এই আইডিয়াটা তোদেরকে একদম ফিট করছি, ঠিক। আচ্ছা, এটা অবশ্যই পার্সুয়েসিভ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তবে কি প্রথমে কিন্তু ডিফাইন করা হয়েছে যে সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য, এই যে এই সেকশনটা, তাহলে আমি প্রথম যেটা আমার টপিক সেন্টেন্স থাকবে সেখানে আমাকে কিন্তু রুল নাম্বার 1, যে টপিক সেন্টেন্স আমাকে ডিফাইন করতে হবে আমি কি যে জিনিসটা নিয়ে লিখছি, মানুষ হোক বস্তু হোক, সেই জিনিসটা কি সেটা আমাকে প্রথমেই লিখে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এবার আসছি ডিটেলসে। দেখ, প্রাইভেট টিউশন এবং প্রফেশনাল কোচিং একটা হাইব্রিড মডেল, ঠিক। পেশাদার পদ্ধতি এবং ব্যক্তিগত টিউশন যত্নে একত্রিত করে অনন্য শিক্ষণ মডেল তৈরি করেছে। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল দিল্লিতে স্যার অবধ ওঝার অনুপ্রেরণায় অ্যাপ্রোচ বেস অ্যান্ড কনসেপ্ট থেকে। বর্তমানে এটি বহরমপুর এবং কলকাতায় অবস্থিত। ABC কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিবার, যেখানে আমরা পড়াশোনা করি, ভাগ করে নিই, যত্ন করি এবং স্বপ্ন দেখি। এই সমস্ত গুণাবলী ABCকে করে তুলেছে অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং অ্যান্ড ক্যাপটিভেটিং। তো এবার ঘটনাটা হচ্ছে এটা, যে এই দেখ, এবার একটা জিনিস বলি, এই যে এইখান থেকে এতটা, কলকাতায় অবস্থিত, এই যে এইখান থেকে এতটা, মানে এই পুরো সেকশনটুকু,
এই পুরো সেকশনটুকু। দেখ এখানে কিন্তু আমি ডিটেলস এই পুরো সেকশনটুকু কিন্তু আমার সাপোর্টিং সেন্টেন্স। আমি এখানে ডিটেলসে বোঝাচ্ছি আমার মানে টপিক সেন্টেন্সটাকে, মানে এবিসি সম্বন্ধে ডিটেলস এক্সপ্লেন করছি এখানে। আর লাস্টে দেখ আমি এবার তুই বুঝতে পারবি শেষ করছি, কনক্লুড করছি কিভাবে, যে এবিসি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিবার, যেখানে আমরা পড়াশোনা করি, ভাগ করে নিই, যত্ন করি এবং স্বপ্ন দেখি। এই সমস্ত গুণাবলী এবিসি কে করে তুলেছে অ্যাবসলিউটলি ব্রেথটেকিং, ক্যাপটিভেটিং। দেখ এখানে একটা এন্ডিং টাচ দেওয়া হচ্ছে কি আমরা এবার এটা আলোচনাটা এবার ক্লোজ করছি। তো কনক্লুডিং স্টেটমেন্ট সবসময় এরকম হবে কি একটা রিডারকে ইঙ্গিত দিতে হবে কি আমরা এবার আলোচনাটা কিন্তু বন্ধ করছি। অর্থাৎ এটা ঠিক ভাতের প্লেটের মতো হয়, প্রথমে খিদেটা বাড়াবে, কি আছে ফার্স্টে, তারপরে মিড সেকশনে যা একদম পেট ভরিয়ে খাওয়াবে, মাংস, খাসির মাংস খেলি, তারপর লাস্টে একটা সুন্দর চাটনি দিয়ে বা পাঁপড় দিয়ে এন্ড করবে। পাঁপড় দেবা চাটনি দেওয়া মানে এটা সিম্বল যে এবার উঠেন, অনেক হইল, বুঝলি? আচ্ছা আগাই। এবার আসবো সব থেকে জরুরি সেকশন, হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ। ভালো প্যারাগ্রাফ কি করে লিখবো। প্রথমে এবার আমি প্রসেস বলবো কি কিভাবে লিখবো ভালো প্যারাগ্রাফ। এতক্ষণ কি পড়লাম, প্যারাগ্রাফ কি, নেক্সট কি পড়লাম, টাইপস অফ প্যারাগ্রাফ, তারপরে কি পড়লাম, প্যারাগ্রাফের বায়োপসি, একদম ভেঙে ভেঙে কোনটা কি সেকশন প্যারাগ্রাফে সেটা পড়লাম। এইবার আমরা পড়বো কি একটা ভালো প্যারাগ্রাফ লিখবো কিভাবে, এটা তোদের সব থেকে কাজে লাগবে। এইবার স্টেপ 1, টপিক সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি। দেখ ফার্স্টে বাংলাতে চিন্তা করবি, যাই লিখতে দিই মা আগে, মাতৃভাষা আগে, তুই যে ভাষাতেই লিখবি ডাজন্ট ম্যাটার। সব থেকে প্রবলেম হয় ছেলে মেয়েদের কোথায়, বাংলা শোন, বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট, বাংলা মিডিয়াম বলে না, যারাই বঙ্গ সন্তান, প্রথমে সব থেকে ইজিলি তুই নিজের মায়ের ভাষাতে চিন্তা করতে পারবি। তো যে টপিকে দিক তোরা লিখতে কেন পারিস না বলতো, ইংলিশের লেখা তোরা ইংলিশে চিন্তা করতে যাস, ये गलती नहीं करना है। তুই পরিষ্কার বাংলাতে ভাববি তোর মাথার ভেতরে যেটা তোকে লিখতে দেওয়া হয়েছে। কি ভাববি, ধরে খবরের কাগজ লিখতে দেওয়া হয়েছে, প্রথমে কি বলেছি, টপিক সেন্টেন্সে কি প্রথম শুরু কি দিয়ে করতে বলেছি, ফর্মুলা কি, ডেফিনেশন, আগে কি সেটা লিখে দাও, কি জিনিসটা কি খায় না মাথায় মাকে আগে লিখে দাও। তো খবরের কাগজ যদি লিখতে হয়, খবরের কাগজ হলো একটি দৈনিক বা সাপ্তাহিক পত্রিকা, যেখানে খবর, মানুষের মতামত, বর্তমান ঘটনা, জনস্বাস্থ্যের বিষয় এবং বিভিন্ন বিজ্ঞাপন থাকে। ফার্স্টেই সংজ্ঞা লিখে দেওয়াই, যাই লেখ আগেই ডেফিনেশন দিয়ে শুরু করবি। টপিক সেন্টেন্স মানেই সংজ্ঞা। আর সংজ্ঞা কিভাবে লিখতে হয়, ডেফিনেশন লেখার একটাই রাস্তা, কোনো জিনিসের সংজ্ঞা যদি মনে না থাকে তাহলে এসির ডেফিনেশন লিখবি। কিভাবে লিখবি, সংজ্ঞা মানে হচ্ছে হোয়াট প্লাস অ্যাপ্লিকেশন, এই দুটো জিনিসকে অ্যাড করলে কি প্লাস ব্যবহার, এই দুটো জিনিসকে অ্যাড করলে যে কোনো জিনিসের সংজ্ঞা লিখতে পারবি। তো এই ফর্মুলা অ্যাড করলে এসি সংজ্ঞা কি, এসি ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইজ ইউজ টু কন্ডিশন রুম টেম্পারেচার। তাহলে আগে কি, ইলেকট্রনিক ডিভাইস লিখে দিলি, ইলেকট্রনিক ডিভাইস এর কাজ কি, ব্যবহার কি, রুম টেম্পারেচার কন্ট্রোল করা। যে কোনো জিনিসের সংজ্ঞা লিখতে গেলে তোকে এই মেথড ইউজ করতে হবে, কি প্লাস ইউসেজ, কি প্লাস ইউসেজ। যে জিনিস জানবি না, আরে ভাই এসির সংজ্ঞা থোড়ি আমরা মুখস্থ করি, দরকার কি মুখস্থ করা, কমন সেন্স ইউজ কর। যে কোনো জিনিস, মোবাইল ফোনের সংজ্ঞা, মোবাইল ইজ এন ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইজ ইউজ টু কমিউনিকেট উইথ আদার পিপল, হয়ে গেল। ABC definition, ABC is a coaching institute that helps students to qualify government examination, হয়ে গেল। তুই যা চাইবি তাই ডেফিনেশন তৈরি করতে পারি ফর্মুলা দিয়ে। এটা একবারে ম্যাজিক ফর্মুলা দিয়ে দিলাম, যে কোনো অজানা জিনিসের সংজ্ঞা তৈরি কর। এবার ফার্স্ট এটা তুই দিয়ে দিলি, আগে একদম বাংলা ভাষায় চিন্তা কর, তারপর ওটাকে মাথায় ট্রান্সলেট কর ইংলিশে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের খাতা কারেকশন করতে আমি দেখেছি কি এইটা লিখতে গিয়ে ওদের কিন্তু গ্রামাটিক্যাল এরর হয়।
সেটা সাবজেক্ট অফ অবজেক্টিভ ইংলিশ আমার ডিভিশনের আন্ডারে আসে না। সৌব্যসাচী স্যারের এই লাইনের ডাক্তার, ওনার সাথে কনসাল্ট করো, আমি অন্য ডিপার্টমেন্টে আছি। ঠিক আছে, এটা অবজেক্টিভ ইংলিশের সেকশন। এবার এই রাইটিংটা লিখলি এখানে যে যে সমস্যাগুলো আসছে ট্রান্সলেট করতে গিয়ে সেই সেকশনে অবজেক্টিভ লেভেলে, ধর কারো কনজাংশনের সমস্যা, কারো টেন্সের সমস্যা, কারো আর্টিকেলের সমস্যা, এটা টিচারকে দেখালে টিচার দেখে বুঝতে পারবে প্রবলেম কোথায়, টিচার সেই সেকশনটাই কাজ করতে হলে প্রবলেম সলভ হয়ে যাবে। এটা তো পরিষ্কার সাধারণ একটা ট্রিটমেন্টে ঠিক হওয়া প্রবলেম। এটা নিয়ে এত লোকে মাথা কামায়, টেনশন করে কেন? দেখতে হবে সমস্যাটা কোথায় আছে। তুই দুটো শব্দ জয়েন করতে পারছিস, এখানে প্রবলেম হচ্ছে না টেন্সে প্রবলেম হচ্ছে, এটা কোথায় প্রবলেমটা হচ্ছে, যে সেকশনে প্রবলেম হচ্ছে সেখানে কাজ করলেই সলভ হয়ে যাবে। ওটা মেন দেখ, আজ পর্যন্ত সেই রোগের ট্রিটমেন্ট হয়নি যে রোগের কারণ খুঁজে পাওয়া যায়নি। আমরা যখনই কোনো রোগের কারণ খুঁজে পেয়েছি আমরা সেই রোগটাকে ট্রিটমেন্ট করতে পেরেছি। এই লেখাটার থ্রু দিয়ে কারণটা খুঁজে পাবো কোন জায়গাতে প্রবলেম আছে, ওইটা ঠিক করলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে। তো আগে চিন্তা করে তারপর ওটাকে কি করবি, ইংলিশে ট্রান্সলেট করবি। ঠিক, প্রথম গলা স্টেপ 1। নেক্সট দেখ স্টেপ 2। স্টেপ 2 কি জিনিস হয়? সাপোর্টিং সেন্টেন্স যেটা হবে, প্রথমটা কি বললাম, টপিক সেন্টেন্স, তারপরটা কি সাপোর্টিং সেন্টেন্স। এবার সাপোর্টিং সেন্টেন্স কন্টেন্স মাল্টিপল আইডিয়াস দ্যাট সাপোর্টস দ্য মেন আইডিয়া। মানে এখানে না ফিউ মানে স্পেক্স বা ফিচার বা ডিটেলসে বোঝাতে হবে। দেখ আমি কি করেছি, এই সাপোর্টিং স্টেটমেন্টস মানে কি, দেখ মেন আইডিয়া, অর্থাৎ মেন আইডিয়া 1, মেন আইডিয়া 2, মেন আইডিয়া 3, মেন আইডিয়া 4, মেন আইডিয়া 5, 5খানা মেন আইডিয়া মিলে। দেখ একটা কথা বলছি, আমি যদি বসি এরকম করে 2-3টে থাক তৈরি হবে, কি হবে? মেন আইডিয়া 1, মেন আইডিয়া 2, মেন আইডিয়া 3, মেন আইডিয়া 4, মেন আইডিয়া 5, ব্যাস। হ্যাঁ, এগুলো সব প্যারাগ্রাফ। আমি যা মোটা হয়ে গেছি, আমার পুরো এসে রাইটিং চলছে। তোদের ক্ষেত্রে যারা এখনো পাতলা আছিস, খাওয়া দাওয়া কম করিস, প্যারাগ্রাফ। ভাই আমি মোটা, আমার স্বীকার করতে কোনো দুঃখ নাই, আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই, আমি ভেরি হ্যাপি। আমি এইভাবেই খাবো, এইভাবেই বাঁচবো, এইভাবেই মরবো। আমি সিরিয়াসলি, আমার ওই অবসেশনে নেই লোকের সাথে কোনো। আই লাভ দিস ম্যান। সবাইকেই যে একটা পার্টিকুলার জিনিস ভালোবাসতে হবে এরকম তো নয়। আমি এখনো কালি পেন ভালোবাসি, কজন আছে? নাই। লোকে ফ্যাসিনেশনের জন্য কালি পেন ইউজ করে, আর আমি এমনিই লিখি কালি পেনে, ফাউন্টেন পেন। বুঝতে পেরেছিস? এবার আমার ভালো লাগে, আমি কি করব? বুঝতে পেরেছিস? অনেকেই আমাকে অনেক কিছু বলেছে। একজন আমার ওয়াইফ প্রচন্ড চেষ্টা করেছিল প্রথম দিকে, মরাল পারসুয়েশন, হ্যাঁ মরালি অনেক চেষ্টা করেছে আমাকে মোটিভেট করার। তো একজন আমাকে এসে বললো কি, তুমি এরকম মোটা হয়ে যাচ্ছ, একটু দেখো পাতলা হও, এরকম লজ্জা লাগে না? তোমার ভুড়ি টুড়ি কিচ্ছু নেই, তুমি মর্মকে বুঝবা, জ্ঞান দিচ্ছ কেন? দিয়ে ও একজনকে খুঁজে নিয়ে এসেছে, আর ভুড়ি আছে, সে যখন এসে বলতে এসছে না তোমার লজ্জা লাগে না, নিজের ভুড়ি থাকতে আমাকে জ্ঞান দিচ্ছ, তারপর থেকে বলা ছেড়ে দিয়েছে। ভাই আমি হ্যাপি, আমি খুশ। হ্যাঁ বুঝলি? যদি কেউ কখনো ইনসাল্ট করে মোটা বলে কোনোদিন, तो परिष्कार बोलबी वो पैसा हमारे पॉकेट में रहता है खाने के लिए, तेरे नहीं रहते इसलिए ऐसा शरीर है। हवाते उड़े चले जाए। आई एम सीरियसली बहुत मजा लेते हैं, मुझे कोई दिक्कत नहीं है। बहुत শুধু ফোন দিবি, কিছু বলবি না, বললে পিট হবে, বাইরে বললে শুধু ফোন দিবি, साउंड कुछ नहीं, पैराग्राफ बोलना नहीं है, बस रिएक्शन देना है। তোদের নিজেদের সমস্যা তোরা খুঁজলে, আমার তো নাই বাবু। যারা পাতলা ভাই তারা নিজেদের প্রবলেম তারা ঠিক করো, আমি কি করবো, আমার বিপদ ছিল, আমি সলিউশন খুঁজে নিচ্ছি। এবার যদি ভগবান কোনোদিন আমাকে কোনোভাবে পাতলা করলো তখন ভেবে, এখন এখানে আয়। স্টেপ 2 দেখ, দ্য সাপোর্টিং সেন্টেন্সেস দেখ। এবার এখানে খবরের কাগজ নিয়ে দেখ, নিউজ পেপার নিয়ে চলছে।
এবার এখানে ফিচার গুলো আমরা দেখি, নিউজ পেপার সম্বন্ধে ডিটেলস গুলো লিখবো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ, পাতি কথা হেজাতে হবে, বাংলা যদি বলিস হেজানো ওইটাই, একদম সহজ কথা। এবার 4-5টা পয়েন্টে ভেঙে নে কি কি লিখবি। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, জীবনের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গ, তুই একটা পয়েন্ট ঠিক করলি। আচ্ছা, ইজিয়েস্ট মেথড অফ স্প্রেডিং নিউজ, এই একটা পয়েন্টকে তুই গোল করলি। প্রিন্টেড ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজেস, এই একটা পয়েন্টকে গোল করলি। কন্টেন্ট ভ্যারিয়াস টপিকস অন কারেন্ট অ্যাফেয়ার, ন্যাশনাল অ্যাফেয়ার্স এসব। আর কাল্টিভেটিং হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার হেল্পস আস টু ডেভেলপ আ ব্রডার পার্সপেক্টিভ। তুই 5টা পয়েন্ট তৈরি করবি। একটা, নিউজ পেপার পৃথিবীতে অনেক ধরনের হয়, অনেক ভাষার হয়, এই একটা পয়েন্ট। নিউজ পেপার পড়লে আমাদের খুব উপকার হয়, কি কি থাকে কন্টেন্টস লিখে দিলে এসব জিনিস। এগুলো 5টা পয়েন্ট তৈরি করবি, জাস্ট 5টা আইডিয়া, ঠিক? দিয়ে 5টা পয়েন্টকে মেন বডিতে তোকে অ্যাড করতে হবে। মেন 5টা পয়েন্ট কি 6টা পয়েন্ট, এগুলোকে আমরা মেন আইডিয়া বলছি। তো প্যারাগ্রাফ লেখার আগে সবসময় পয়েন্ট ওয়াইজ মেন আইডিয়াতে ভেঙে নিবি। আমি দেখাচ্ছি কিভাবে ভাঙতে হবে। এখানে যেমন একটা আমি করে রেখেছি কিনা জানি না, এই দেখ, এই যে এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। ধরেন আমরা এটার উপর লিখবো বুকস আর বেস্ট ফ্রেন্ড, আমরা টপিক সেন্টেন্সটা আগে একটা আইডিয়া করে নিলাম কি লিখবো। আর মানে এখানে তো কি লিখতে হবে, বইটা কি, বই ইজ আ হাব অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। দিয়ে সঙ্গে সঙ্গে দেখ আমি সাপোর্টিং সেন্টেন্স 1, 2, 3, 4, 5টা, তো 5টা কি 7টা সাপোর্টিং সেন্টেন্স লিখবো। আগে পয়েন্টগুলো আমি লিখে নিলাম। এবার এখানে এটাকে 2-4টে এদিক ওদিক জুয়েলারি ফুল লাগিয়ে, হ্যাঁ, কনজাংশন, ইন্টারজেকশন, হাবি জাবি সব লাগিয়ে একটু বড় করতে হয় না? দেখবি 5 স্টার হোটেলে খেতে দেয়, খাবার এইটুকু এত সাজসজ্জা, প্রচুর কিছু সাজিয়ে দিল, সব সরিয়ে ফরিয়ে লাস্টে খাবার এইটুকু। বুঝতে পারিস? ওই লোকে খায় কাটা চামচ দিয়ে, জিভ বার করে, এখন সেলফি কি পায় জিভ বার করে যায় না, হয়তো শ্বাসকষ্ট আছে হয়তো পেশেন্টের। যাই হোক, স্টেপ 3 কনক্লুডিং সেন্টেন্স। দেখ এখানে আমরা শেষ করছি। তবে বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নতির কারণে ছাপা কাগজে সংবাদপত্রের চাহিদা অনেক কমেছে। মানুষ এখন ই পেপারের দিকে ঝুঁকছে। নিয়মিত খবরের কাগজ পড়া আমাদের একজন সচেতন নাগরিক এবং নিজেরা উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এবার তুই এখান থেকে বোঝাচ্ছিস, এবার আমি চাটনি দিয়ে দিলাম, পাঁপড়টা ঠেকিয়ে উঠে যান, মানে ক্লোজ করছি। We are closing it. समझ में आ गया? फंडा समझ में आ गया? अच्छा, अब सुनो, প্রথম কথা, যারা প্যারাগ্রাফ রাইটিং এ একদম উইক আছে, এবার আমি একটা কথা বলি, তারা ক্লাসে এই প্যারাগ্রাফটা এখন লিখবে। যারা উইক আছিস তারা একদম স্টার্ট করছিস। আর যাদের ইংলিশে লিখতে ভয় আছে, ফার্স্টে প্যারাগ্রাফ লেখার আগে আমি তোদের একটা সিম্পল বলছি স্টাইল, তোরা কাজ করতে পারিস। এই টপিকগুলোর উপরে যে কোনো একটা টপিক তোরা চুজ করতে পারিস। ধরে ঠিক করলি অপারেশন সিন্দুর লিখবো, মানে ইন্ডিয়া পাকিস্তানের যে ইয়েটা হলো, এটাকে সবার আগে বাংলা ভাষাতে, সবসময় বলেছি মাতৃভাষা আগে ইউজ করবা। টপিক সেন্টেন্স কি লিখবি সেটা লেখ, সাপোর্টিং সেন্টেন্সে কোন কোন পয়েন্টগুলো দিবি সেটা লেখ, আর কনক্লুডিং সেন্টেন্সের একটা লাইনে আমি প্যারাগ্রাফ এইভাবে চেক করব যে প্যারাগ্রাফই লেখ আমার কোনো সমস্যা নাই, কিন্তু আগে আমি ব্রেকেজটা দেখবো, তারপর প্যারাগ্রাফ দেখবো। আমি ব্রেকেজ না দেখে যদি কোনো খাতায় দেখি ব্রেকেজ কেউ করেনি, আমি খাতা কারেকশন করবো না। কারণ এটা হচ্ছে, এইটা থেকেই বোঝা যাবে দুটো জিনিস, যে একটা যে ওর প্রসেস অফ থিঙ্কিং ক্লিয়ার হবে, আর অন্তত এআই ইউজ করা হয়নি। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই ব্রেকেজটা আমি দেখবো। তো প্রত্যেকে এই প্যারাগ্রাফটা নে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড দিয়ে ক্লাসে এখন যে বাংলাতে পারবে বাংলাতে লিখবে, যে ইংলিশে পারবে ইংলিশে লিখবে, কিন্তু ব্রেকেজ প্রত্যেককে লিখতে হবে। যে বাংলাতে লিখবে সে বাংলায় লিখে নিচে ইংলিশে ট্রান্সলেট করে একটা লেখা জমা দেবে, আর যে ডাইরেক্টলি ইংলিশে লিখছে সে ইংলিশে লিখবে। আর যাদের হয়ে গেছে এরকম বেসিক লেভেল লেখার দরকার নেই, তাদের হোমওয়ার্ক জন্য থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন অপারেশন সিন্দুর। ক্লাসে এখন লিখবে 3:30টার সময়
আমি অপারেশন সিন্দুরের উপর রাইটিংটা সাবমিট নেব। আর যারা আজকে অপারেশন সিন্দুরের উপর লিখবে না, এই বেসিক লেভেল লিখবে, তারা এটা 3:30টার সময় আমি জমা নেব, দিয়ে আমি খাতাগুলো নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুই থাকবে। আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা অনলাইনে ওয়াচ করছে তারাও এগুলো করে এবিসিতে পাঠাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ।